পীরে কামিল চ্যাপ্টার 1 পর্ব সংখ্যা 1 আমার জীবনের সবচেয়ে বড় ইচ্ছে। বল পয়েন্ট দুই ঠোঁটের মাঝে চেপে ভাবনায় হারিয়ে গেল ইমামা। কিছুক্ষণ পর লম্বা একটা শ্বাস নিয়ে খানিক অপ্রস্তুত ভঙ্গিতে হেসে বলল, খুব কঠিন এই প্রশ্নের উত্তর দেওয়া। কঠিন কেন হতে যাবে? জাবেরিয়া জিজ্ঞেস করল। কারণ হচ্ছে আমার জীবনে অজস্র ইচ্ছে এবং প্রতিটি ইচ্ছেই আমার জন্য গুরুত্বপূর্ণ। ইমামা মাথা নেড়ে নেড়ে বলল। ওরা অডিটোরিয়ামের পিছনের দেওয়ালে হেলান দিয়ে বসেছিল। এফএসসি ক্লাসে আজ ওদের অষ্টম দিন। এখন ফ্রি পিরিয়ড চলায় অডিটোরিয়ামের পিছনে এসে বসেছে। ঠিক তখন লবণ মেশানো বাদাম খেতে খেতে জাবেরিয়া প্রশ্ন তুলে, তোমার জীবনের সবচেয়ে বড় ইচ্ছে কি ইমামা? এমন প্রশ্নে কিছুটা অবাক হয়ে বান্ধবীর দিকে তাকিয়ে থেকে এর উত্তরের ভাবনায় হারিয়ে যায় ইমামা। আগে তুমি বলো, তোমার জীবনের সবচেয়ে বড় ইচ্ছে কি? এবার ও পাল্টা প্রশ্ন করল। প্রশ্নটা যেহেতু আমি আগে করেছি সেহেতু তোমার আগে উত্তর দেওয়া উচিত। জাবেরিয়া ওর দিকে ঘাড় ফিরিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আমাকে একটু ভাবতে দাও। ইমামা হার মেনে নিল সঙ্গে সঙ্গে। আমার জীবনের সবচেয়ে বড় ইচ্ছে, বিড়বিড় করে ও, একটা ইচ্ছে হচ্ছে আমার জীবন যাতে ভীষণ লম্বা হয়। কেন? জাবেরিয়া হেসে জিজ্ঞেস করে। মাত্র ৫০-৬০ বছরের জীবন আমার কাছে খুব ছোট মনে হয়। মানুষকে অন্তত ১০০ বছর বাঁচতে দেওয়া উচিত পৃথিবীতে। আর আমি তো এত এত কি করতে চাই যে যদি তাড়াতাড়ি মরে যাই, আমার জীবনের সব ইচ্ছে অপূর্ণ রয়ে যাবে। বাদামের একটি দানা মুখে দিয়ে বলল ইমামা। আচ্ছা আর কি? জাবেরিয়া আবার জিজ্ঞেস করে। আর হচ্ছে আমি আমার দেশের সবচেয়ে বড় ডাক্তার হতে চাই, সেরা আই স্পেশালিস্ট। যখন পাকিস্তানে আই সার্জারির ইতিহাস লেখা হবে তখন যাতে আমার নাম টপ অফ দ্য লিস্ট হয়। ইমামা হেসে আকাশের দিকে তাকালো। যদি কখনো এমন হয় যে তুমি ডাক্তার হতে পারলে না তখন? জাবেরিয়া বলল। কারণ সর্বোপরি এটা মেরিট ও ভাগ্যের উপর নির্ভর করে। আমাদের ইচ্ছের ক্ষমতা নেই এখানে। সম্ভবই না। আমি এত চেষ্টা করছি যে মেরিট লিস্টে আমার নাম থাকবেই। তাছাড়া আমাদের পারিবারিক আর্থিক অবস্থা যেমন, তাতে এখানের কোনো মেডিকেল কলেজে চান্স না পেলে বাবা মা আমাকে বাহিরে পাঠিয়ে দিবে। তারপরও যদি কখনো এমন হয় যে তুমি ডাক্তার হতে পারলে না, তখন কি করবে? হতেই পারে না। এটা আমার জীবনের সবচেয়ে বড় ইচ্ছে। এই প্রফেশনের জন্য আমি সব ছাড়তে পারি। এটা আমার স্বপ্ন। মানুষ কিভাবে তার স্বপ্ন ছেড়ে দিতে পারে? ইম্পসিবল। ইমামা অবিশ্বাস্য ভঙ্গিতে মাথা নেড়ে হাতের তালুতে থাকা আরেকটি বাদামের দানা মুখে তুলে দেয়। জীবনে অসম্ভব বলতে কিছু নেই। যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হয়ে যাওয়া সম্ভব। ধরো তুমি ডাক্তার হতে পারলে না, তখন কি করবে? মানে কিভাবে রিয়েক্ট করবে? ইমামা ভাবে। প্রথমত আমি অনেক কাঁদবো, অনেক বেশি, অনেক দিন যাবত, তারপর মরে যাব। জাবেরিয়া অট্টহাসিতে ফেটে পড়ল। কিছুক্ষণ আগেই বললে লম্বা জীবন চাই, এখনই বলছো? বেঁচে থেকে করবোটা কি? আমার সব প্ল্যানই মেডিকেলে নিজের কেরিয়ারকে ঘিরে। এটা জীবন থেকে হারিয়ে গেলে বাকি থাকবে কি? এর মানে তোমার একটা বড় ইচ্ছে আর একটা বড় ইচ্ছেকে শেষ করে দিবে। হ্যাঁ, এটাই ধরে নিতে পারো। মানে দাঁড়ায় তোমার সবচেয়ে বড় ইচ্ছে ডাক্তার হওয়া, লম্বা জীবন পাওয়া নয়, তাই না? বলা যেতে পারে। আচ্ছা বলো, ডাক্তার হতে না পারলে মরবে কিভাবে? আত্মহত্যা করবে নাকি স্বাভাবিক মৃত্যু? জাবেরিয়া বেশ আগ্রহ নিয়ে জিজ্ঞেস করল। স্বাভাবিক মৃত্যুই। আত্মহত্যা তো অসম্ভব। ইমামা ভাবলেশহীন ভঙ্গিতে উত্তর দেয়। যদি স্বাভাবিক মৃত্যু না আসে তাহলে? মানে আমি বলতে চাইছি তোমার ইচ্ছে অনুযায়ী স্বাভাবিক মৃত্যু যদি তাড়াতাড়ি না আসে, তাহলে কি ডাক্তার না হতে পেরেও লম্বা জীবন কাটাবে তুমি? না, আমি জানি না, ডাক্তার হতে না পারলে খুব তাড়াতাড়ি মরে যাব। এত কষ্ট পাবো যে আমার পক্ষে বাঁচা সম্ভব হবে না। ইমামা দৃঢ় বিশ্বাসের সাথে বলল। তুমি যে পরিমাণ হাসিখুশি মানুষ তাতে আমার বিশ্বাস হয় না তুমি কখনো এত দুঃখী হতে পারো যে কাঁদতে কাঁদতে মরেই যাবে। তাও শুধু ডাক্তার হতে পারোনি বলে। সাউন্ডস ফানি। জাবেরিয়া ইয়ার্কি সুরে বলল। তুমি এখন আমার কথা ছাড়ো, নিজের কথা বলো। তোমার জীবনের সবচেয়ে বড় ইচ্ছে কি? ইমামা প্রসঙ্গ পাল্টে বলল। আরে থাকুক, থাকবে কেন, বলো আমাকে।
তোমার খারাপ লাগবে, জাবেরিয়া সংকোচ নিয়ে বলল। ইমামা অবাক হয়ে জিজ্ঞেস করলো, আমার কেন খারাপ লাগবে? জাবেরিয়া চুপ রইল। এমন কি বিষয় যা আমার খারাপ লাগবে? ইমামা আবার জিজ্ঞেস করলো। খারাপ লাগবে তোমার, জাবেরিয়া আবার মৃদু আওয়াজে বলল। তোমার জীবনের সবচেয়ে বড় ইচ্ছের সাথে আমার কি সম্পর্ক যে তা শুনলে খারাপ লাগতে পারে? ইমাম ঈশান অবাক হয়ে জিজ্ঞেস করে। কোনোভাবে তোমার ইচ্ছে এটা না তো যে আমি যেন ডাক্তার হতে না পারি? হঠাৎ কিছুক্ষণ আগের কথা মনে পড়ে ওর। জাবেরিয়া হাসে। আরে না, জীবন শুধু একজন ডাক্তার হওয়ার মাঝে সীমাবদ্ধ নয়, জীবনও এর চেয়ে বহুগুণ গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। কিছুটা দার্শনিক ভঙ্গিতে বলল ও। ধাঁধাই ফেলা বন্ধ করো, বলল আমাকে তোমার সবচেয়ে বড় ইচ্ছে কি? ইমামা বলল, কথা দিচ্ছি আমি খারাপ লাগাবো না। নিজের হাত জাবেরিয়ার হাত দিকে বাড়িয়ে দেয় ও। কথা দেওয়ার পরও আমার ইচ্ছে শুনে তুমি রেগে যাবে, এর চেয়ে ভালো হয় যদি আমরা অন্য কিছু নিয়ে কথা বলি, জাবেরিয়া বলল। আচ্ছা, আন্দাজ করতে দাও। তোমার এই ইচ্ছের সঙ্গে আমার জীবনের গুরুত্বপূর্ণ কিছু সম্পর্কিত, রাইট? ইমামা ভেবে ভেবে বলে। জাবেরিয়া মাথা নেড়ে সায় জানায় বান্ধবীর কথায়। এখন প্রশ্ন আসে, আমার জীবনে এমন কি গুরুত্বপূর্ণ রয়েছে যে কথার মাঝে থেমে যায় ইমামা। যতক্ষণ পর্যন্ত তোমার ইচ্ছের ধরন না জানতে পারছি ততক্ষণ পর্যন্ত কিছু আন্দাজ করেও ঠিকমতো বের করতে পারবো না। বলো না জাবেরিয়া, প্লিজ। আমার ভিতর এখন অস্থির হয়ে উঠেছে, অনুরোধ করল ও। জাবেরিয়া কিছুক্ষণ ভাবে। ইমামা ততক্ষণ মনোযোগ দিয়ে তাকিয়ে রইল। কিছুক্ষণের নীরবতার পর জাবেরিয়া মাথা তুলে তাকায়। প্রফেশনের বাইরে এই মুহূর্তে আমার জীবনে শুধু একটা বিষয়ের গুরুত্ব রয়েছে। তুমি যদি সেই প্রসঙ্গেও কিছু বলতে চাও বলতে পারো, খারাপ লাগবে না আমার। ইমামা হুট করে গম্ভীর হয়ে বলল। জাবেরিয়া অবাক দৃষ্টিতে তাকায়। ইমামা আঙ্গুলে থাকা একটা আংটির দিকে তাকিয়ে আছে। হালকা হাসে জাবেরিয়া। আমার জীবনের সবচেয়ে বড় ইচ্ছে এই যে তুমি নিজের ইচ্ছের কথা বলল ও। ইমামার চেহারা বিবর্ণ হয়ে গেল তা শুনে। ও অবাক হয়েছে নাকি ধাক্কা খেয়েছে জাবেরিয়া ঠিক আন্দাজ করতে পারল না, কিন্তু চেহারার অভিব্যক্তি বলে দিচ্ছিল জাবেরিয়ার মুখ থেকে বের হওয়া ওর কথা অনুমানের চেয়েও বেশি প্রভাব ফেলেছে ইমামার উপর। আমি বলেছিলাম তোমার খারাপ লাগবে, জাবেরিয়া সাফাই দেওয়ার চেষ্টা করলো, কিন্তু ইমামা কিছু না বলে কেবল জাবেরিয়ার দিকে তাকিয়ে রইল। মুইজ ব্যথার চোটে দুই হাত দিয়ে পেট চেপে ধরে গলা ছেড়ে চিৎকার করছে। ওর সামনে দাঁড়িয়ে থাকা 12 বছরের ছেলেটি ছেঁড়া টি-শার্টের হাতায় নাক থেকে গড়িয়ে পড়া রক্ত মুছে হাতে থাকা টেনিস র্যাকেটটা দিয়ে আবারও পুরো শক্তি লাগিয়ে মুইজের পায়ে মারে। মুইজের গলা দিয়ে এবার গগনবিদারী চিৎকার বেরিয়ে এলো। এবার ও ব্যথায় পুরো সোজা হয়ে যায়। চোখ বড় বড় করে অবিশ্বাস্য ভঙ্গিতে নিজের চেয়ে 2 বছরের ছোট ভাইটার দিকে তাকালো, যে কোনো রকম ভয় আর জড়তাহীন ওকে সেই র্যাকেট দিয়ে মারছে যা কিছুক্ষণ আগে ও ছোট ভাইকে মারতে এনেছিল। এই সপ্তাহে ওদের মাঝে হওয়া এটা তৃতীয় ঝগড়া। প্রতিবারই ঝগড়া শুরু করেছিল ওর ছোট ভাই। ছোট ভাইয়ের সঙ্গে ওর সম্পর্ক কখনো ভালো ছিল না। ছোটবেলা থেকে হওয়া ওদের এই ঝগড়া কিছুদিন আগ পর্যন্ত শুধু মৌখিক কথাবার্তা এবং হুমকিতে সীমাবদ্ধ থাকলেও ইদানিং হাতাহাতিতে নেমে এসেছে ওরা। আজকেও একই ঘটনা ঘটল। দুই ভাই একসাথে স্কুল থেকে ফিরেছে ওরা। গাড়ি থেকে বেরিয়ে ছোট ভাই খুব তেজের সাথে ডিকি থেকে নিজের ব্যাগ টানছিল যখন মুইজ ওর ব্যাগ বের করছিল। ব্যাগ বের করার সময় ছোট ভাই ইচ্ছে করে ওর হাতে জোরে ঘষা দেয়, যার দরুন মুইজ ব্যথায় খেকিয়ে উঠল। তুমি অন্ধ হয়ে গেছো নাকি? ছোট ভাই নিঃশব্দে ব্যাগ তুলে শান্ত ভঙ্গিতে ভেতরে যাচ্ছিল। মুইজের চিৎকার শুনে একবার ঘুরে তাকিয়ে যথারীতি লাউঞ্জের দরজা খুলে ভেতরে পা বাড়ায় ও। যা দেখে মুইজের দেহ মনে আগুন জ্বলে ওঠে। মুইজও পেছন পেছন জোর কদমে ভেতরে আসে। তুমি আমার সঙ্গে আবার এই ধরনের কিছু করলে আমি তোমার হাত ভেঙে দেব, ছোট ভাইয়ের কাছে এসে গর্জে উঠল ও। ছেলেটি কাঁধ থেকে ব্যাগ নামিয়ে দুই হাত কোমরে রেখে বলল, আমি এমনই করব। তুমি কি করবে? হাত ভাঙবে? সে সাহস আছে তোমার?
সাহস আছে কিনা এটা আমি তোমাকে তখন বোঝাবো যখন তুমি একই আচরণ আমার সঙ্গে আবার করবে, বলে মুইজ নিজের রুমের দিকে পা বাড়ায়। কিন্তু ছোট ভাই পেছন থেকে ব্যাগ টেনে মুইজকে থামতে বাধ্য করে। না, তুমি এখনই বোঝাও আমাকে। মুইজের ব্যাগ তুলে দূরে ছুঁড়ে মারে ছেলেটি। মুইজের চেহারা রাগে লাল হয়ে উঠল। নিজে পড়ে থাকা নিচে পড়ে থাকা ছোট ভাইয়ের ব্যাগ তুলে ও নিজেও অন্যদিকে ছুঁড়ে মারে। ছোট ভাই এক মুহূর্তও দেরি না করে মুইজের পায়ে লাথি দেয়। জবাবে ও পুরো শক্তি দিয়ে ছোট ভাইয়ের মুখে ঘুষি মারে, যা গিয়ে ছেলেটির নাকে লাগলো। পরক্ষণে নাক থেকে গলগল করে রক্ত পড়তে শুরু করে। কিন্তু এত ভয়াবহ আক্রমণের পরও গলা দিয়ে কোনো শব্দ বের হয়নি ছেলেটির। বরং মুইজের ঠাই টেনে গলা চেপে ধরার চেষ্টা করলো। জবাবে মুইজও ছোট ভাইয়ের শার্টের কলার ধরে টান দিল। ছেলেটির কানে নিজের শার্ট ছেড়ে যাওয়া শব্দ আসে। সুযোগে পুরো শক্তি দিয়ে পেটে ঘুষি মেরে ছোট ভাইয়ের হাত থেকে মুইজ ওর গলা ধরে রাখা টাই ছুটিয়ে নেয়। দাঁড়াও, এখন আমি তোমাকে হাত ভেঙে দেখাচ্ছি। বকবক করে লাউঞ্জের এক কোণায় পড়ে থাকা একটা র্যাকেট নিয়ে আসে ও। সেটা দিয়ে ছোট ভাইকে মারার চেষ্টা করলেও পরক্ষণে র্যাকেটটা ছোট ভাইয়ের হাতে চলে যায়। ছেলেটি এত দ্রুত হাত ঘুরিয়ে র্যাকেটটা মুইজের পেটে মারল যে ও নিজেকে সামলানোর বা বাঁচানোর সুযোগ পায়নি। আর এখন তো একে একে ওর কোমরে পায়ে সে র্যাকেট দিয়ে মারছে ছোট ভাই। কোলাহল শুনে ভেতর থেকে ওদের বড় ভাই রেগে লাউঞ্জে বেরিয়ে আসে। কি সমস্যা তোমাদের? বাড়িতে এসেই হাঙ্গামা শুরু করে দাও। বড় ভাইকে দেখে ছেলেটি মারা বন্ধ করে হাত থেকে র্যাকেট নিচে নামিয়ে ফেলল। আর তুমি, লজ্জা করে না তোমার বড় ভাইকে মারতে? ছোট ছেলেটির হাতের র্যাকেটের দিকে। না, করে না। ভীষণ তুমি সঙ্গে উত্তর দে ছেলেটি। হাতে থাকা র্যাকেটটা একপাশে ছুঁড়ে খুব নিশ্চিত ভঙ্গিতে দূরে পড়ে থাকা নিজের স্কুল ব্যাগ তুলে ভেতরের দিকে পা বাড়ায় ও। সিঁড়ি বেয়ে উঠতে থাকা ছোট ভাইয়ের দিকে তাকিয়ে মুইজ জোরে বলল, তোমাকে এর ফল ভোগ করতে হবে। ব্যথায় এখনো পা ঘষছিল ও। শিওর, হোয়াই নট? এক অদ্ভুত হাসি হেসে ছেলেটি শেষ সিঁড়িতে থেমে বলল, একটা কাজ করা উচিত। পরের বার ব্যাট নিয়ে এসো। টেনিস র্যাকেট দিয়ে মেরে তেমন মজা পাইনি। তোমার একটা হাড়ও ভাঙল না। মুইজ জোরে উঠল, নিজের নাক সামলাও তুমি। ওটা নিশ্চয়ই ভেঙেছে। ছেলেটি চলে যায়। মুইজ জ্বলন্ত চোখে সিঁড়ির সেই অংশের দিকে তাকিয়ে থাকে যেখানে কিছুক্ষণ আগে ওর ছোট ভাই দাঁড়িয়েছিল। দ্বিতীয় সারির প্রথম চেয়ারে জানালার পাশে বসে থাকা ছেলেটিকে মিসেস সামান্থা রিচার্ডস এই নিয়ে চতুর্থবার লক্ষ্য করলেন। ছেলেটি তখনও খুব উদাসীন ভঙ্গিতে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। মাঝে মধ্যে ও চোখ ফিরিয়ে এক নজর মিসেস সামান্থাকে দেখে আবার একইভাবে বাইরের দিকে তাকিয়ে রয়। ইসলামাবাদের একটি আন্তর্জাতিক স্কুলে মিসেস সামান্থা আজ প্রথম দিন এই ক্লাসের বায়োলজি পড়াতে এসেছেন। তিনি একজন ডিপ্লোম্যাটের স্ত্রী। কিছুদিন হলো স্বামীর সঙ্গে ইসলামাবাদ এসেছে। টিচিং তার প্রফেশন। যেসব দেশে তার স্বামীকে পোস্টিং হয় সেখানকার দূতাবাসের সাথে সংযুক্ত স্কুলগুলোয় পড়ান তিনি। এর আগের বায়োলজি পড়ানো শিক্ষিকা মিসেস মেরিনের স্কিম অফ ওয়ার্ক অব্যাহত রেখে ক্লাসের সাথে প্রাথমিক পরিচয় শেষ করে তিনি রাইটিং বোর্ডে হৃৎপিণ্ডের কাজ ও সঞ্চালন ব্যবস্থায় ডায়াগ্রাম এঁকে তা বোঝাতে শুরু করেন। ডায়াগ্রাম ব্যাখ্যা করার সময় প্রথম খেয়াল করলেন ছেলেটি বাইরে তাকিয়ে আছে। পুরনো টেকনিক অবলম্বন করে তিনি ওর দিকে চোখ স্থির করে পড়ানো বন্ধ করে দিলেন। ক্লাস জুড়ে নিস্তব্ধতা নেমে আসে, যা টের পেয়ে ছেলেটি মাথা ঘুরিয়ে ভেতরে তাকায়। মিসেস সামান্থার সাথে ওর চোখাচোখি হয়। একটু হেসে তিনি আবার লেকচার শুরু করেন। পড়ানোর ফাঁকেও কিছুক্ষণ যাবৎ ছেলেটির ওপর চোখ রাখলেন তিনি। ও এখন সামনে থাকা নোটবুকে কিছু লেখায় ব্যস্ত। মিসেস সামান্থা ছেলেটির উপর থেকে চোখ সরিয়ে পুরো ক্লাসে মনোযোগ দিলেন। ভাবলেন যথেষ্ট বিব্রত হয়েছে ছেলেটি, আর বাইরে তাকাবে না। কিন্তু মাত্র 2 মিনিট যেতেই আবার ওকে জানালার বাইরে তাকানোয় মনোযোগী পান। পড়ানো থামিয়ে দেন তিনি। ছেলেটিও অনিচ্ছা সত্ত্বে ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকায়। এবার মিসেস সামান্থা না হেসে গম্ভীর দৃষ্টিতে তাকালেন। কিছুক্ষণ পেরিয়ে যাওয়ার পর আবার রাইটিং বোর্ড থেকে চোখ সরিয়ে দেখলেন ছেলেটি একইভাবে জানালার বাইরে তাকানো। না চাইতেও তার চেহারায় কিছুটা রাগ ফুটে উঠল। বিরক্ত হয়ে চুপ করে যান তিনি। তার চুপ হয়ে যাওয়া টের পেয়ে ছেলেটি জানালা থেকে চোখ সরিয়ে ভেতরে তাকায়।
ওর কপালেও এবার খানিক বিরক্তির ভাঁজ। এক নজর আর চোখে মিসেস সামান্থার দিকে তাকিয়ে নিজস্ব গতিতে আবার বাইরের দিকে তাকায় ও। ছেলেটির আচরণ এত অসম্মানজনক ছিল যে তার চেহারা লাল হয়ে উঠল। সালার, কি দেখছো তুমি? কড়া গলায় জিজ্ঞেস করলেন। নাথিং, এক শব্দের উত্তর। ছেলেটিও তীক্ষ্ণ চোখে তাকানো। তুমি জানো আমি কি পড়াচ্ছি? মিসেস সামান্থা জিজ্ঞেস করলেন। হোপ সো, ভীষণ রূঢ় ভঙ্গিতে বলল ও। মিসেস সামান্থা হাতে থাকা মার্কারের ক্যাপ বন্ধ করে টেবিলে ছুঁড়ে মারলেন। যদি তাই হয়, এখানে এসে ডায়াগ্রাম এঁকে লেভেল করো। স্পঞ্জ দিয়ে রাইটিং বোর্ড মুছতে মুছতে বললেন তিনি। ছেলেটির মুখ দেখে ভেতরকার মনোভাব বোঝা যাচ্ছিল না। মিসেস সামান্থা ক্লাসে থাকা ছাত্রছাত্রীদেরকে নিজেদের মধ্যে দৃষ্টি বিনিময় করতে দেখেন। ছেলেটি শীতল চোখে তার দিকে তাকানো। যখন তিনি রাইটিং বোর্ডে থাকা শেষ অংশটুকু মুছে ফেললেন, ও এক ঝটকায় চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। দ্রুত পায়ে গিয়ে টেবিলের উপর পড়ে থাকা মার্কার তুলে বিদ্যুৎ গতিতে ডায়াগ্রাম আঁকতে শুরু করে। পুরো 2 মিনিট 57 সেকেন্ড পর ক্যাপ বন্ধ করে ছেলেটি মার্কারটা ঠিক সেভাবে টেবিলের উপর ছুড়ল যেমনটা মিসেস সামান্থা করেছিলেন, এবং তার দিকে না তাকিয়ে নিজের চেয়ারে এসে বসল। মিসেস রিচার্ডস ওর মার্কার ছোড়া বা নিজের চেয়ারে চলে যাওয়া কিছুই দেখলেন না। তিনি শুধু অবিশ্বাস্য চোখে রাইটিং বোর্ডে 3 মিনিটেরও কম সময়ে আঁকা সে লেভেল ডায়াগ্রামটি দেখছিলেন, যা আঁকতে তার 10 মিনিট লেগেছিল, অথচ এটা তার ডায়াগ্রামের তুলনায় বেশি ভালো। কোথাও ছোট্ট কোনো ভুলও খুঁজে বের করতে পারলেন না তিনি। খানিক বিব্রত হয়ে ঘাড় ফিরিয়ে ছেলেটির দিকে তাকালেন তিনি। ঠিক আবারও জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে ও। আসিম এই নিয়ে তৃতীয়বার দরজায় নক করে। এবার ভেতর থেকে ইমামার গলা শোনা গেল। কে? ইমামা, আমি। দরজা খোলো। ওয়াসিম দরজা থেকে হাত সরিয়ে নেয়। ভেতরে নীরবতা নেমে আসে। কিছুক্ষণ পর দরজার লক খোলার শব্দ হয়। ওয়াসিম হ্যান্ডেল ঘুরিয়ে দরজা খোলে। ইমামা ভাইয়ের দিকে পিঠ করে বিছানার দিকে আগায়। এই সময়ে আমার কাছে কি তোমার? এত তাড়াতাড়ি দরজা বন্ধ করলে? মাত্র 10টা বাজে। ওয়াসিম রুমে ঢুকতে ঢুকতে বলল। ঘুম পাচ্ছিল আমার, এজন্য। ইমামা বিছানায় বসল। বোনের চেহারা দেখে আঁতকে উঠে ওয়াসিম। তুমি কাঁদছিলে? মুখ থেকে বেরিয়ে এলো এই প্রশ্ন। ইমামার চোখ লাল হয়ে ফুলে উঠেছে। ভাইয়ের কাছ থেকে এটাই লুকানোর চেষ্টা করছিল ও। কাঁদিনি, একটু মাথা ব্যথা করছে। হাসার চেষ্টা করে ওয়াসিম পাশে বসে বোনের হাত ধরে টেম্পারেচার চেক করে। দেখি জ্বর আসেনি তো আবার? একটু পর হাত ছেড়ে দিয়ে বলল, না জ্বর আসেনি, ট্যাবলেট নিয়ে দেখতে। নিয়েছি। আচ্ছা ঘুমাও তাহলে। আমি কথা বলতে এসেছিলাম, কিন্তু এই অবস্থায় কি বলবো? ওয়াসিম সামনে পা বাড়ায়। ভাইকে আটকানোর চেষ্টা করল না ইমামা, বরং পেছন পেছন গিয়ে ওয়াসিম বের হতেই লক করে নেয় ও। আবার বিছানায় এসে উপর হয়ে শুয়ে বালিশে মুখ লুকিয়ে হিচকি তুলে কাঁদতে থাকে। 13 বছরের ছেলেটি তখন টিভিতে মিউজিক শো দেখায় মগ্ন। তাই বা সিকান্দার ভেতরে উঁকি দিয়ে অবিশ্বাস্য চোখে ছেলেকে দেখে কিছুটা রাগ নিয়ে ভেতরে এলেন। এখানে কি হচ্ছে? ভেতরে এসে জিজ্ঞেস করলেন তিনি। টিভি দেখছি। ছেলেটি চোখ টিভি থেকে সরেনি। টিভি দেখছো? ফর গড সেক, কোনো চিন্তা আছে তোমার যে পরীক্ষা চলছে? ছেলের সামনে এসে বললেন তিনি। সো হোয়াট? ছেলেটা বিরক্ত হয়ে বলল, সো হোয়াট? এখন রুমে বইয়ের মাঝে থাকার কথা তোমার, এই বেহুদা টিভি শো এর সামনে না। তিনি ধমকে উঠলেন। আমার যতটুকু পড়ার আমি তা পড়েছি, আপনি এখন সামনে থেকে সরুন। ছেলেটির কণ্ঠে বিরক্তি। তারপরও উঠে ভেতরে গিয়ে পড়তে বসো। তিনি টিভির সামনে থেকে নড়লেন না একটুও। না, আমি এখান থেকে উঠবো না, গিয়ে পড়তে বসবো। আমার স্টাডি এক্সাম, আমার মাথা ব্যথা, আপনার না। যদি পড়াশোনা নিয়ে তোমার এতই মাথা ব্যথা থাকতো তাহলে এখন তুমি এখানে বসে থাকতে। স্টেপ এসাইড। ছেলেটি মায়ের কথা অগ্রাহ্য করে অভদ্রভাবে হাতের ইশারায় সরতে বলে। তোমার বাবা এলে তার সাথে কথা বলবো আমি। তিনি হুমকি দেওয়ার চেষ্টা করলেন। এখনই কথা বলুন, কি হবে? পাপা কি করবে? তখন যখন বলছি যতটুকু প্রস্তুতি নেওয়ার আমি তা নিয়েছি, তাহলে আপনার সমস্যা কোথায়? এটা তোমার বার্ষিক পরীক্ষা, মাথায় রাখা উচিত। তিনি হঠাৎ গলার সুর নরম করে বললেন, আমি কোনো 2-4 বছরের বাচ্চা নই যে আমি আগে পিছে দৌড়াতে হবে আপনাকে।
নিজের বিষয়ে আপনার চেয়ে ভালো বুঝি আমি, তাই এসব থার্ড ক্লাস টাইপের কথা আমার সাথে বলবেন না। এক্সাম চলছে, স্টাডিতে মন দাও। এখন তোমার রুমে থাকা উচিত। দাঁড়াও, আমি তোমার বাবার সাথেই কথা বলবো আজকে। হোয়াট রাবিশ! ছেলেটি সোফা থেকে উঠে দাঁড়িয়ে হাতে থাকা রিমোটটা সামনের দেওয়ালে ছুঁড়ে মেরে সশব্দে পা ফেলে রুম থেকে বেরিয়ে যায়। তাইবা সিকান্দার কিছুটা অসহায় বোধ, কিছুটা আতঙ্ক নিয়ে রুম থেকে ছেলের চলে যাওয়া দেখেন। ফ্লোমিনা ফ্রান্স হাতে থাকা প্যাকেটটি টেবিলের উপর রেখে হলের চারদিকে নজর বুলালেন। পরীক্ষা শুরু হতে 10 মিনিট বাকি আর। হলে উপস্থিত ছাত্রছাত্রীরা বই খাতা ও নোটবুকের পাতা তাড়াহুড়া করে উল্টে শেষবারের মতো দেখে নিচ্ছে। বাচ্চাদের এমন আচরণে ওদের ভিতরের অস্থিরতা স্পষ্ট জানান দেয়। তার জন্য এই দৃশ্য অতি পরিচিত। এরপর তার চোখ গিয়ে আটকায় হলের মাঝখানে থাকা সালারের দিকে। 25 জন ছাত্রছাত্রীর মধ্যে ও সেই একমাত্র ছাত্র যে নিজের সিটে পায়ের উপর পা তুলে আরাম করে বসা, এক হাতে থাকা স্কেল দিয়ে আস্তে আস্তে জুতার উপর বাড়ি মারছে আর এদিক ওদিক তাকাচ্ছে। ফ্লোমিনা ফ্রান্সের জন্য এই দৃশ্যও নতুন কিছু না। 7 বছরের ক্যারিয়ারে পরীক্ষার হলে তিনি সবসময় সালারকে ঠিক এমন গাছাড়া আর অমনোযোগী ভাব প্রকাশ করতেই দেখে এসেছেন। 9টা 2 মিনিটে সালারের পাশ দিয়ে যাওয়ার সময় এমসিকিউ পেপার দিয়ে যান তিনি। 30 মিনিট পর পেপার জমা নেওয়া হবে, কিন্তু 9টা 10-এ চেয়ার ছেড়ে উঠতে দেখা যায় ওকে। কারো দাঁড়ানো টের পেয়ে সব ছাত্রছাত্রীরা মাথা তুলে তাকায়। পেপার হাতে নিয়ে সালার এগিয়ে আসে। তার জন্য এই দৃশ্যও পরিচিত। তিনি শুরু থেকে এমনটা দেখে আসছেন। 30 মিনিটে সলভ করা পেপার ও 8 মিনিটে সলভ করে নিয়ে এসে তার সামনে দাঁড়ানো। পেপার আরেকবার দেখে নাও। অন্য সবার ক্ষেত্রে বলা এই বাক্য তিনি ওকে বলবেন না, কারণ উত্তর কি আসবে জানা। আমি দেখেছি। এরপরও জোর করা হলে পেপার নিয়ে গিয়ে চেয়ারের হাতলের উপর রেখে 2 হাত বুকে বাজ করে বসে থাকবেও। মনে করতে পারলেন না সালার কখনো তার কথায় দ্বিতীয়বার পেপার চেক করেছে কিনা। তাছাড়া তিনি স্বীকার করেন এর প্রয়োজনও নেই। ওর পেপারে অল্প স্বল্প ভুল খুঁজে বের করাও কঠিন কাজ। তাই মুচকি হেসে পেপার জমা নিয়ে নেন। তুমি জানো সালার, আমার জীবনে সবচেয়ে বড় চাওয়া কি? পেপারের দিকে তাকিয়ে বললেন ফ্লোমিনা ফ্রান্স। 30 মিনিটের এই পেপার তোমাকে ঠিক 30 মিনিট পর সাবমিট করতে দেখা। তার কথায় সালার মুচকি হাসে। আপনার এই আশা তখন পূরণ হতে পারে ম্যাম, যদি আমি 150 বছর বয়সে এই পেপার সলভ করতে বসি। না, আমার মনে হয় 150 বছর বয়সে খুব বেশি হলে এই পেপার সলভ করতে 10 মিনিট লাগতে পারে তোমার। এবার ঘাড় হেসে সালার সিটে ফিরে যায়। ফ্লোমিনা ফ্রান্স ওর পেপার উল্টে পাল্টে দেখলেন। যদিও এই পেপারে ও কত নাম্বার পাবে বুঝার জন্য তার এক নজরই যথেষ্ট ছিল। 0। সালমা মুভিন মেয়ের হাতে গিফট পেপারে মোড়ানো প্যাকেটের দিকে অবাক হয়ে তাকান। এটা কি ইমামা? তুমি তো মার্কেটে গেলে কিছু বই কেনার জন্য। হ্যাঁ আম্মি, বই কিনতেই গিয়েছিলাম, তবে উপহার দেওয়ার জন্য। কার জন্য উপহার? লাহোরে আমার এক ফ্রেন্ড আছে, ওর জন্মদিন, ওকে দেওয়ার জন্য কিনেছি। কুরিয়ারে পাঠিয়ে দেব। আমি তো কিছুদিন এখানেই থাকবো। তাহলে প্যাকেটটা আমাকে দাও, ওয়াসিমকে দিলে পাঠিয়ে দেবে। না আম্মি, এখনই পাঠাবো না, ওর জন্মদিনের তারিখ এখনো আসেনি। সালমা মুভিনের মনে হলো তার মেয়ে কিছুটা ঘাবড়ে গেছে। অবাক হয়ে ভাবলেন এখানে কি ঘাবড়ে যাওয়ার কি আছে। 3 বছর আগে এই মেয়েকে নিয়ে খুব ঝামেলায় পড়তে হয়েছিল তাকে এবং তার স্বামীকে। মেয়েকে নিয়ে তখন দিন রাত দুশ্চিন্তায় ভুগতেন তারা। বিশেষ করে হাসিম মুবিন তার চেয়েও বেশি চিন্তিত ছিল, কিন্তু গত 3 বছরে সব ঠিক হয়ে গেছে। এখন মেয়েকে নিয়ে সম্পূর্ণ নিশ্চিন্ত তারা। বিশেষ করে আসজাদের সাথে সম্বন্ধ ঠিক করে রাখার পর থেকে তিনি জানতেন ইমামা আসজাদকে পছন্দ করে। শুধু ইমামা না, আসজাদকে সবাই পছন্দ করে। সব দিক থেকে ভালো একটা ছেলে। এটাও জানতেন যে আসজাদের সাথে সম্বন্ধ পাকা হওয়ায় তার মেয়ে অনেক খুশি হয়েছে, কারণ আসজাদ ও ইমামার মাঝে আগ থেকেই একটা ভালো বন্ধুত্ব ছিল। কিন্তু ইদানিং তার মনে হচ্ছে সময়ের সাথে সাথে ইমামা ভীষণ চুপচাপ হয়ে যাচ্ছে।
আগে এমন ছিল না মেয়েটা। কিন্তু এখন তো আর স্কুলে যাওয়া বাচ্চা নেই, মেডিকেলে কলেজের স্টুডেন্ট, সময়ই বা কই ওর হাতে। এইসব ভেবে নিজেকে সান্ত্বনা দিয়ে রাখেন তিনি। ইমামা তার ছোট মেয়ে, বড় দুই মেয়ের বিয়ে হয়ে গেছে, এক ছেলেকেও বিয়ে করিয়ে ফেলেছেন। এখন শুধু তার দুই ছেলে আর ইমামা অবিবাহিত। ভালোই হয়েছে, মেয়েটা গম্ভীর হয়ে যাচ্ছে। মেয়েদের গাম্ভীর্য সুন্দর ব্যাপার, যত তাড়াতাড়ি নিজের দায়িত্ব বুঝে নেয় তত ভালো। দীর্ঘশ্বাস ফেলে মেয়ের উপর থেকে চোখ সরিয়ে নেন। ইমামা ছুটি কাটাতে এসেছে, যতদিন ও এখানে থাকবে তার নজর ওর উপরেই স্থির রইবে। এ সাজিদটা কই যে? ওকে কোনো কাজ দেওয়ার মানে হচ্ছে ধরে নাও সে কাজ আর হবে না। কাজের ছেলে কথা মনে পড়ে তার, যার খোঁজে এখানে এসেছিলেন। বিড়বিড় করতে করতে লাউঞ্জ থেকে বেরিয়ে যায় সালমা মুভি। এটা নিউ ইয়ার নাইট ছিল। নতুন বছর শুরু হতে ৩০ মিনিট বাকি। গত ২ ঘন্টা ধরে ১৪-১৫ বছর বয়সী ১০ জন ছেলের একটি গ্রুপ শহরের বিভিন্ন রাস্তায় মোটর সাইকেলে চড়ে নিজেদের কর্তব্য পালনে ব্যস্ত। ওদের কয়েকজনার কপালে চকচকে ব্যান্ড বাঁধা, যার উপরে নতুন বছরকে ঘিরে লেখা নানান বার্তা। ঘণ্টাখানেক আগে পশ এলাকার এক সুপার মার্কেটে ছিল ওরা। যে যার মতো গলা ছেড়ে স্লোগান তুলেছে, বাইক স্টান্ট করেছে সেখানে। ওদের কাছে ফায়ার ক্র্যাকার্সও ছিল, যা সময়ে অসময়ে ফাটাচ্ছে। পৌনে ১২টার দিকে ওরা জিমখানা ক্লাবের সামনে এসে পৌঁছায়। পার্কিং লট তখন গাড়িতে ভরা। এগুলো সব তাদের গাড়ি, যারা জিমখানায় নতুন বছর উপলক্ষে আয়োজন করা পার্টিতে এসেছে। এই ছেলেগুলোর কাছেও আয়োজিত পার্টির ইনভিটেশন কার্ড আছে, কারণ এদের প্রায় সবার বাবা মায়েরাই এই জিমখানার মেম্বার। ওরা যখন ভেতরে ঢোকে তখন ঘড়িতে ১১:৫৫ বাজছিল। কয়েক মিনিটের মধ্যে ডান্স ফ্লোর সহ বাকি সব জায়গার লাইট নিভিয়ে বাইরের লনে আতশবাজি ফুটিয়ে নতুন বছরকে বরণ করা হবে। এরপর আবার লাইট অন হয়ে তখন থেকে সারা রাত এখানে নাচ গান ও ড্রিঙ্কস চলবে। জিমখানা কর্তৃপক্ষ নতুন বছর উপলক্ষে বিশেষভাবে এই আয়োজনের বন্দোবস্ত করেন। লাইট অফ হতেই ওখানে বেহায়াপনা এক বিশাল তাণ্ডব শুরু হয়। উপস্থিত মানুষজন সে বেহায়াপনা উপভোগ করতেই এখানে আসে। গ্রুপের সঙ্গে আসা ১৫ বছরের ছেলেটিও তখন ডান্স ফ্লোরে রক বিটে ডান্স করছিল। ডান্সে যার দক্ষতা চোখে পড়ার মতো। ১২টা বাজার ১০ সেকেন্ড বাকি থাকতে লাইট অফ করে দেওয়া হলো সব জায়গার। ঠিক ১২টায় আবার তা অন করা হয়। অন্ধকারে সেকেন্ড শুনতে থাকা মানুষজনের গলা দিয়ে বেরিয়ে আসে চিৎকার, উচ্ছ্বাস আর হাসি। কয়েক সেকেন্ড আগে বন্ধ করে রাখা মিউজিক আবার বাজতে শুরু করে। বন্ধুদের সাথে আসা ছেলেটি বাইরের পার্কিং লটে চলে আসে। যেখানে অন্য ছেলেরা নিজেদের গাড়ির হর্ন বাজিয়ে উল্লাস করছিল। সেসব ছেলেদের সাথে তাল মিলিয়ে ও বিয়ারের ক্যান হাতে গাড়ির ছাদে উঠে পড়ে। গাড়ির ছাদে বসে জ্যাকেটের পকেট থেকে আরেকটা বিয়ারের ভরা ক্যান বের করলো। সেটাকে পুরো জোশের সাথে দূরে থাকা এক গাড়ির উইন্ড স্ক্রিনে ছুঁড়ে মারে ও। বিশাল আওয়াজের সাথে সে গাড়ির উইন্ড স্ক্রিন ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। সেদিকে তাকিয়ে বেশ শান্ত ভঙ্গিতে বাঁ হাতে থাকা বিয়ারের ক্যানে ছোট্ট ছোট্ট চুমুক দেয় ছেলেটি। সালার গত ৮ ঘন্টা ধরে বড় ভাই কামরানকে ভিডিও গেম খেলতে দেখছি, যদিও স্ক্রিনে দেখানো স্কোরের তেমন পরিবর্তন চোখে পড়ছিল না। এর কারণ হয়তো গেমের কঠিন ট্র্যাক, যার উপর কামরান গাড়ি ব্যালেন্স করতে পারছে না। লাউঞ্জের সোফায় বসে নোটবুকে কিছু লেখায় মগ্ন ছিল সালার। তবে মাঝে মধ্যে চোখ তুলে স্ক্রিনের দিকে তাকায় ও, যেখানে কামরান গেম নিয়ে সংগ্রামে ব্যস্ত। ৮ ঘন্টা পর নোটবুক বন্ধ করে টেবিলে রেখে মুখের উপর হাত দিয়ে হাই আটকায় সালার। ২ পা টেবিলের উপর তুলে হাতের আঙুলগুলো এক করে মাথার পেছনে নিয়ে স্ক্রিন দিকে তাকিয়ে থাকে। কামরান আবারও সব চান্স মিস করে নতুন গেম শুরু করার প্রস্তুতি নিচ্ছে তখন। কি প্রবলেম কামরান? বড় ভাইকে জিজ্ঞেস করলো সালার। কিছু না, নতুন গেম এনেছি, স্কোর করা কঠিন লাগছে। কামরান নাখোশ হয়ে বলে, আচ্ছা আমাকে দাও। সোফা থেকে উঠে রিমোট কন্ট্রোল ভাইয়ের হাত থেকে টেনে নিজের হাতে নেয় সালার। প্রথম ২০ সেকেন্ডে ও যে স্পিডে গাড়ি চালাচ্ছিল
কামরান এখন পর্যন্ত তার ধারে কাছেও যেতে পারেনি। যে ট্রেক তার অনেক কঠিন লাগছিল, সালারের সামনে তা বাচ্চাদের খেলা মনে হচ্ছিল। 1 মিনিট পর যে স্পিডে গাড়ি চালাচ্ছিল ও তাতে স্ক্রিনে চোখ রাখাও কামরানের জন্য কঠিন হয়ে পড়ে, অথচ সে স্পিডেও গাড়ি সালারের পুরো কন্ট্রোলে। 3 মিনিট পর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ট্র্যাক থেকে পড়ে গিয়ে ব্লাস্ট হয়। কামরান মুচকি হেসে ছোট ভাইয়ের দিকে তাকায় এর হওয়ার কারণ জানতে। রিমোট সালারের হাতের বদলে এখন টেবিলের উপর। নোটবুক হাতে নিয়ে দাঁড়াচ্ছে ও। কামরান মাথা তুলে তাকায়। ভীষণ বোরিং একটা গেম বলে বড় ভাইয়ের পায়ের উপর দিয়ে লাফিয়ে লাউঞ্জ থেকে বেরিয়ে যায় সালার। কামরান ঠোঁট কামড়ে 7 অঙ্কের সে স্কোর দেখছিল, যা স্ক্রিনের এক কোণায় জ্বলজ্বল করছে। কিছুটা বিস্মিত ভঙ্গিতে ছোট ভাইয়ের বেরিয়ে যাওয়া দরজার দিকে তাকিয়ে রইল কামরান। ওরা দুজন আবারও চুপচাপ বসেছিল। এটা নিয়ে আসজাদের ভেতরে অস্থিরতা কাজ করছে। ইমামা এতটা নীরব না, যতটা তার সামনে এলে হয়ে যায়। গত আধা ঘন্টায় মেয়েটা যতটুকু কথা বলেছে তা হাতে গোনার মতো। ওকে সে ছোটবেলা থেকে চেনে আসজাদ। ভীষণ হাসিখুশি স্বভাবের একটা মেয়ে। ওদের বিয়ের সম্বন্ধ ঠিক হওয়ার প্রথম বছরগুলোয়ও কোনো পরিবর্তন ছিল না ইমামার মাঝে। ওর সাথে কথা বলতে ভালো লাগতো আসজাদের। কথা বলায় ভীষণ চটপটে ছিল ইমামা। কিন্তু গত কয়েক বছর ধরে হঠাৎ বদলে গেছে মেয়েটা। বিশেষ করে মেডিকেল কলেজে যাওয়ার পর থেকে এই পরিবর্তন আরো বেশি নজরে আসার মতো। আসজাদের কখনো কখনো মনে হয় ইমামা তার সঙ্গে কথা বলার সময় অতিমাত্রায় সতর্ক থাকে। কখনো মেয়েটাকে বিমূঢ় লাগে, কখনো বা ওর কণ্ঠে অদ্ভুত শীতলতা টের পাওয়া যায়। আসজাদ অনুভব করে ইমামা যত দ্রুত সম্ভব তার কাছ থেকে উঠে চলে যেতে চায়। ঠিক আজকেও এটাই মনে হচ্ছে। তোমার সাথে দেখা করা নিয়ে হয়তো আমি অযথাই তড়িঘড়ি করি, কারণ আমার আসা না আসা নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল। তার বিপরীতে চেয়ারে বসে থাকা ইমামা বাউন্ডারির দেয়ালে বেয়ে উঠা লতাপাতার দিকে তাকিয়ে আছে। আসজাদের অভিযোগে লতাপাতার দিক থেকে চোখ সরিয়ে তার দিকে চাহনি স্থির করল ইমামা। সে জিজ্ঞাসু চোখে তাকায়, কিন্তু উত্তর না পেয়ে ঘুরিয়ে ফিরিয়ে আবার একই প্রশ্ন করে আসজাদ। আপনি না এলে তোমার কিছু যায় আসে না ইমামা? এর উত্তরে আমার কি বলা উচিত? অন্তত না বলতে পারো আমার অভিযোগকে মিথ্যে বলতে পারো এমন কিছু না, আমি ভুল ভাবছি। এমন কিছু না, আপনি ভুল ভাবছেন, ইমামা তাকে থামিয়ে বলে। কথার ধরন ভীষণ শীতল আর চেহারা ভাবলেশহীন। আসজাদ একটা শীতল নিঃশ্বাস ফেলে। হ্যাঁ, আমারও দোয়া এমন কিছু যাতে না হয় আমি সত্যি ভুল ভাবছি। কিন্তু তোমার সাথে কথা বলতে এলে প্রতিবার এমনটাই মনে হয় আমার। কি কারণে আপনার এমনটা মনে হয়? ইমামার আওয়াজে এবার কিছুটা রাগের আভাস পায় আসজাদ। বহু কারণে। তুমি ঠিকমতো আমার কথার উত্তর দাও না। আমার তরফ থেকে মনে হয় আমি যথাসাধ্য চেষ্টা করি আপনার কথার সর্বোচ্চ উত্তর দেওয়ার। তবুও উত্তর পছন্দ না হলে বলুন কি করা যেতে পারে। আসজাদের এবার ওকে আরেকটু বেশি রাগী মনে হলো। কখন বললাম তোমার উত্তর আমার পছন্দ হয় না? শুধু বলছি যেটাই জিজ্ঞেস করি না কেন সবকিছুর উত্তরে তোমার কাছে হ্যাঁ বা না ছাড়া কিছু থাকে না। প্রায়ই মনে হয় নিজের সঙ্গে কথা বলছি আমি। যদি আপনি জিজ্ঞেস করেন তুমি ঠিক আছো, এর উত্তর আমি হ্যাঁ বা না দিয়েই যাব। হ্যাঁ বা না এর বাইরে এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো কোনো লম্বা বক্তৃতা থাকলে আমাকে তা শিখিয়ে দিয়ে যাবেন। এরপর থেকে সেটাই ব্যবহার করব। ইমামা গম্ভীর ছিল। হ্যাঁ বা না এর সাথেও তো কিছু বলা যায়। আর কিছু না হোক অন্তত আমার অবস্থা জিজ্ঞেস করতে পারো। আপনার কোন অবস্থা জিজ্ঞেস করব, যেহেতু আমাদের বাড়িতে এসে আমার সামনে বসে আমার সাথে কথা বলছেন? এর পরিষ্কার অর্থ দাঁড়ায় আপনি ঠিক আছেন, না হলে এই সময় আপনাকে নিজের বিছানায় শুয়ে থাকতে হতো। এগুলো ফর্মালিটি ইমামা। আপনি জানেন না আমি ফর্মালিটিতে বিশ্বাসী না। আমার অবস্থাও আপনাকে জিজ্ঞেস করতে হবে না, আমি মোটেও মাইন্ড করব না এতে। আসজাদ বোবা হয়ে যায়। আচ্ছা, এসব ফর্মালিটি ছাড়ো, অন্য কিছুও তো বলা যায়। মানুষ একসাথে কত কিছু আলোচনা করে, না হলে নিজের ব্যস্ততা নিয়েই কিছু বলতে পারো।
আসাদ, আপনার সাথে আমি কি নিয়ে আলোচনা করব? আপনি বিজনেস করেন আর আমি একজন মেডিকেল স্টুডেন্ট। আমি কি আপনাকে স্টক মার্কেটের পজিশন, বুলিশ ও বিয়ারিশ স্ট্যান্ড কেমন চলছে বা ইন্ডেক্সে কত পয়েন্ট বেড়েছে, পরবর্তী চালান কোথায় পাঠাচ্ছেন এসব জিজ্ঞেস করব? এবার সরকার আপনাকে কত পার্সেন্ট রিবেট দিয়েছে তা জানতে চাইব? ইমামার কণ্ঠ শিথিল। নাকি আপনার সঙ্গে আমি অ্যানাটমি ডিসকাস করব, কি কি মানুষের লিভারের প্রভাব ফেলে, বাইপাস সার্জারিতে এই বছর নতুন কোন টেকনিক ব্যবহার করা হয়েছে সেগুলো বলবো, হার্টবিট সচল করার জন্য কত থেকে কত পর্যন্ত ইলেকট্রিক ভোল্টেজ শক দেওয়া হয় তা জানাবো। তো এই হচ্ছে আমাদের দুজনের ব্যস্ততা। এসব নিয়ে আলোচনা করে আপনি আমি ভালোবাসা ও আন্তরিকতার নতুন কোনো গন্তব্য তৈরি করব, তা আমার বুঝের বাইরে। আস্জাদের চেহারা লজ্জায় লাল হয়ে উঠল। এখন সে মনে মনে নিজেকে সেই মুহূর্তের জন্য দোষারোপ করছিল যখন ইমামার কাছে কথা না বলা নিয়ে অভিযোগ করেছে। এছাড়াও তো মানুষের বিভিন্ন ব্যস্ততা থাকে। দুর্বল স্বরে বলল সে, পড়াশোনার বাইরে আমার কোনো ব্যস্ততা নেই। আগে তো আমরা দুজন একসাথে অনেক কথা বলতাম। আগের কথা ভুলে যান। এখন সময় নষ্ট করা আমি এফোর্ড করতে পারি না। আমি এটা ভেবে অবাক হচ্ছি, একজন বিজনেসম্যান হয়ে আপনি কিভাবে এত ইম্যাচিওর ও ইমোশনাল চিন্তাভাবনা নিয়ে চলেন। আপনার তো অনেক প্র্যাকটিক্যাল হওয়ার কথা ছিল। আসজাদ কিছু বলতে পারে না উত্তরে। আমাদের মাঝে কি সম্পর্ক রয়েছে সেটা ভালো করেই জানি আমরা। তবুও আপনি যদি আমার প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচকে আগ্রহের অভাব, অসন্তুষ্টি বা রাগ মনে করেন, তাহলে কি করা যায়? আপনার সাথে আমি এখানে বসে আছি মানে এই সম্পর্কটাকে গুরুত্ব দিই। অপরিচিত কেউ এসে তো আমার সাথে এভাবে চা খেতে পারতো না। একটু থামে ইমামা। যতদূর কথা রইল আপনার আশা না আশা নিয়ে আমার কোনো মাথা ব্যথা আছে কিনা, তবে সত্যি বলতে আমরা দুজন খুব ব্যস্ত মানুষ। তাছাড়া আমরা আধুনিক যুগের সৃষ্টি। না আমি হীর না রাঞ্জার বংশের সাথে আপনার কোনো সংযোগ ছিল যে আমার জন্য আপনি ঘন্টার পর ঘন্টা বাঁশি বাজাবেন। সত্য এটাই যে আমরা দেখা করি বা না করি, কথা বলি বা না বলি, আমাদের সম্পর্ক যেমন ছিল তেমনই থাকবে। নাকি আপনার মনে হয় এর মাঝে পরিবর্তন আসতে পারে? এরপরও আসজাদের কপালে ঘাম না আসার একমাত্র কারণ হচ্ছে ডিসেম্বর মাস চলছিল এখন। ওদের দুজনের বয়সের মাঝে ৮ বছরের ব্যবধান। তবে এই প্রথম আসজাদের কাছে সেই ব্যবধানকে ১৮ বছরের মনে হচ্ছিল। ইমামাকে নিজের চেয়ে ১৮ বছরের বড় লাগছে তার। অথচ ২ সপ্তাহ আগে মেয়েটা মাত্র ১৯-এ পা রেখেছে। কিন্তু এই মুহূর্তে তার মনে হচ্ছিল ইমামা টিন এজ থেকে সরাসরি মিডল এজে চলে গেছে। আর সে নিজের রুটিনে ফিরে এসেছে। পায়ের উপর পা তুলে রাখা ইমামা স্থির চোখে ভাবলেশহীন চেহারা নিয়ে তার উত্তরের অপেক্ষায়। চেয়ারের হাতলে থাকা ওর হাতের আঙ্গুলের বাগদানের আংটির দিকে তাকিয়ে আসজাদ কেশে গলা পরিষ্কারের চেষ্টা করে। তুমি ঠিক বলছো, আমি শুধু আলোচনার কথা বলছিলাম, যাতে আমাদের মাঝে আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ হয়। আসজাদ, আমি আপনাকে খুব ভালো করে চিনি ও বুঝি। আর এটা জেনে আমার ভীষণ আফসোস হচ্ছে যে আপনি ভাবছেন আমাদের মাঝে এখনো আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করার প্রয়োজন আছে। আমি তো ভেবেছিলাম আমাদের মাঝে বেশ ভালো আন্ডারস্ট্যান্ডিং। এটা আসজাদের দিন না, তা মেনে নিল অবশেষে। তবুও যদি আপনার মনে হয় অ্যানাটমি ও বিজনেস আলোচনা করলে আমাদের মাঝে আন্ডারস্ট্যান্ডিং বাড়বে, তাহলে ঠিক আছে, এসব নিয়েই কথা হবে। ইমামার গলায় স্পষ্ট তাচ্ছিল্য। আমার কথায় তোমার খারাপ লেগেছে? মোটেও না, আমার কেন খারাপ লাগবে? ইমামার কণ্ঠের বিস্ময়ে আসজাদকে আরো লজ্জায় ফেলে। আমি হয়তো ভুল কিছু বলে ফেলেছি। হয়তো নয়, অবশ্যই। ৩ শব্দে একে একে জোর দিয়ে বলে ইমামা। তুমি জানো এই সম্পর্কটা আমার জন্য কত গুরুত্বপূর্ণ। আমার অনেক স্বপ্ন এই সম্পর্কটাকে ঘিরে, তোমাকে ঘিরে। আসজাদ লম্বা শ্বাস নিয়ে বলল। ইমামা ভাবলেশহীন চেহারা নিয়ে আবারও সেই লতা পাতার দিকে তাকিয়ে আছে। হয়তো তাই প্রয়োজনের চেয়ে বেশি সেন্সিটিভ হয়েছি। এই সম্পর্ক নিয়ে আমার কোনো ভয় নেই, কারণ সম্পর্কটা আমাদের দুজনের সম্মতিতে হয়েছে। ইমামার দিকে তাকিয়ে খুব আবেগ নিয়ে বলছিল আসজাদ। কিন্তু হঠাৎ তার মনে হলো মেয়েটা এখানে নেই, তার কথা শুনছে না। অনুভব করে সে নিজের সঙ্গেই কথা বলছে। চলবে।